চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, বৃত্তি পরীক্ষা সেরা প্রস্তুতি 6। ইতিপূর্বে আমি আরও 5টি প্রস্তুতিমূলক যে প্রশ্ন এবং তার উত্তর আমি দেখে দিয়েছি। আজকের প্রস্তুতি নম্বর 6 বৃত্তি পরীক্ষার সেরা ছাত্রদের গল্প হবে বৃত্তি পরীক্ষার 2018 সালের প্রশ্ন সমাধান। 50 মার্কের একটি বৃত্তির প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তাই শুরুতেই বলবো, অনেকেরই কৌতূহল আছে তোমার কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়েছো যে আসলে বৃত্তি পেতে গেলে কত নম্বর পেতে হয়। তাই পরীক্ষায় 15 নম্বর 400 নম্বরের মধ্যে 400 কি বাংলা, ইংরেজি, গণিত আর বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান এই মিলে টোটাল 5টি সাবজেক্টে 400 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ইংরেজি এবং বিজ্ঞান 50 মার্ক, বাকিগুলি 100 মার্কের, ঠিক আছে। তো 400 নম্বরের মধ্যে 395 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে সরোজিনী দেবী শিশু শিক্ষা মন্দিরের বীরভূম জেলার যেটা ছাত্র তিরঞ্জন চট্টোপাধ্যায়। হ্যাঁ, এরপরে 392 পেয়ে দ্বিতীয় হয়েছে ছাত্রী স্মৃতিজা দে এবং 391 পেয়ে নদিয়া জেলার কল্যাণী রবি তীর্থ তৃতীয় স্থান অধিকার করছে 2025 সালের রেজাল্ট। এবং 2024 সালের যদি রেজাল্ট দেখি, 397 নম্বর পেয়ে 3জনেই প্রথম স্থান অধিকার করছে। সেই 3জন হচ্ছে কুচবিহারের ঋদ্ধিমান দে, তারপরে পূর্ব মেদিনীপুরের স্বপ্নীল মণ্ডল এবং হলো তোমার দক্ষিণ 24 পরগনা অর্ঘ্যদীপ পাদক। কাজে তোমরা দেখেছো যে আসলে বৃত্তি পেতে গেলে অথবা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে গেলে 400 মধ্যে প্রায় 400 না হোক 98, 99, দুটো বছর দেখলাম সর্বোচ্চ নম্বর 99 পর্যন্ত উঠেছে। আমরা সরাসরি চলে যাব এবার প্রশ্ন বিশ্লেষণে। প্রশ্নটা একটু দেখে নেই। এটা 2018 সালের প্রশ্ন। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা, পূর্ণমান 50, বিজ্ঞান 1 ঘন্টা 30 মিনিট। এখানে টোটাল প্রশ্ন দেওয়া আছে 1, 2, 3। 1-এ 9টি প্রশ্নর শূন্যস্থান 9 মার্ক, 2-এ 5 মার্ক যে ভুল সংশোধন করে, তার 9, 5, 14। তারপরে 3-এ হচ্ছে 4 মার্ক করে, 4, 6, 24, 14 আর 24 38 এবং 4-এ হচ্ছে 3, 12 মার্ক, 38 আর 12 40 মার্ক, 50 মার্ক, ঠিক আছে। তা এখন আমরা সরাসরি প্রশ্ন উত্তর বিশ্লেষণ করব, কিন্তু তার আগে বড় করে প্রশ্নগুলি দেখে আসি, যেমন 1, 4 পর্যন্ত এরকম। হ্যাঁ, তো 1 নম্বরের প্রশ্ন উত্তর বিশ্লেষণ। তাহলে আমরা 1 নম্বরের প্রশ্ন উত্তর বিশ্লেষণ দেখব সরাসরি। 1 নম্বরে প্রথম প্রশ্ন আছে, যে সমস্ত পদার্থ নিজস্ব আকার নাই, যে কোনো 3 নম্বর, 4 নম্বর, এই হচ্ছে 1 নম্বরের উত্তর। এবার দেখব যে কাঁটা আছে এমন একটি গাছ হলো কি, এবং যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বলা হয় ড্যাশ প্রাণী। আমরা যদি উত্তরটা দেখি, কাঁটা আছে এমন গাছ হলো ফণী, মনসা, বাবলা। এই গাছগুলো শরীরের কাঁটা থাকে যা তাদের প্রাণীদের হাত থেকে রক্ষা করে। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর, যেটা একটু আগে দেখেছি, যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বলা হয় ড্যাশ প্রাণী, তাদের বলা হয় বিলুপ্তি প্রাণী। যে প্রাণীগুলো পৃথিবী থেকে সম্পূর্ণরূপে হারিয়ে গেছে, তাদের আর কোথাও দেখা যায় না, তাই তাদের বিলুপ্ত বলা হয়। আমি কিন্তু প্রতিটা প্রশ্নের পাশাপাশি ব্যাখ্যা দিয়েছি, পরীক্ষার হলে ব্যাখ্যার দরকার নেই। এরপরে গ নম্বর, খালি চোখে যাদের দেখা যায় না তাদের ড্যাশ দিয়ে দেখা যায়, শক্তি না থাকলে ড্যাশ করা যায় না। আমরা একটা একটা করে উত্তর দিই। প্রথম, খালি চোখে দেখা যায় না তাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। খুব ছোট জীব বা বস্তু যেমন জীবাণু খালি চোখে দেখা যায় না, তাই অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হয়। এরপরের প্রশ্ন হচ্ছে, শক্তি না থাকলে ড্যাশ করা যায় না। শক্তি না থাকলে কাজ করা যায় না। কোনো কাজ করতে গেলে শক্তির দরকার হয়, শক্তি ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়। এরপরের প্রশ্ন হচ্ছে, ড্যাশ দিয়ে নম্বর ভর মাপা হয় এবং শিশুর জন্মে ড্যাশ করে সাধারণত দাঁত উঠতে থাকে। আমরা যদি একটু দেখি, ড্যাশ দিয়ে অর্থাৎ দাড়িপাল্লা দিয়ে ভর মাপা হয়। কোনো বস্তুর ভর মাপার জন্য দাড়িপাল্লা বা ওজন মাপার যন্ত্র ব্যবহার করা হয়। পরের প্রশ্ন হচ্ছে, শিশুর জন্মে ড্যাশ পরে সাধারণত শিশুদের জন্মের প্রায় 6 মাস পরে প্রথম দাঁত উঠতে শুরু করে, হবে 6 মাস। এরপরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর, নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তার নাম ড্যাশ এবং বন্যার পরে যে মাটি থিতিয়ে পড়ে তাকে বলা হয় ড্যাশ। তা আমরা উত্তর যদি দেখি, নর্দমায় যে পাউডার সেটা ব্লিচিং পাউডার জীবাণু নষ্ট করে এবং দুর্গন্ধ কমাতে সাহায্য করে। এরপরে জ নম্বর, বন্যার পরে যে মাটি থিতিয়ে পড়ে তাকে বলা হয় ড্যাশ, পলি বলা হয়। বন্যার ফলে নামার পরে যে উর্বর মাটি জন্মে তাকে পলি বলে। এরপরের প্রশ্ন হচ্ছে,
মানুষ গোল হতে পারে না কারণ মানুষের ড্যাশ আছে এবং ধানের খোসাকে ড্যাশ বলে। তা মানুষ গোল হতে পারে না কারণ মানুষের মেরুদণ্ড আছে, মানুষের শরীরে মেরুদণ্ড থাকার কারণে শরীর সোজা থাকে, তাই গোল হয়ে যেতে পারে না। এরপরে ওই নম্বর, ধানের খোসাকে ড্যাশ বলে, তুষ বলে। ধানের বাইরের আবরণ বা খোসাকে তুষ বলা হয়। এরপরে আমরা চলে যাব 2 নম্বরে। যে সমস্ত পদার্থের ভুল সংশোধন করে লিখতে বলছে। যে সমস্ত পদার্থের নিজস্ব আকার আছে তারা হলো তরল পদার্থ, বরফে তাপ দিলে প্রথমে বাষ্প পাওয়া যায়। আমরা দুটো প্রশ্নের উত্তর এই দিচ্ছি। যে সমস্ত পদার্থ নিজস্ব আকার আছে তারা হলো কঠিন পদার্থ। তাই কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে, কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট আকার থাকে, পত্রের আকার নেই। এরপরে পরের প্রশ্ন, বরফে তাপ দিলে প্রথমে বাষ্প পাওয়া যায়। বরফে তাপ দিলে প্রথমে তরল জল পাওয়া যায়। তাহলে বরফ কঠিন গলে প্রথমে জল হয়, এরপর আরও তাপ দিলে জল বাষ্পে পরিণত হয়। এরপর পরের প্রশ্ন, শীতকালে সরষের তেল জমে যায়, বুকে হেঁটে চলে, এরূপ একটি প্রাণী হলো ইঁদুর। আমরা যদি দেখি শীতকালে সরষের তেল না, শীতকালে নারকেল তেল জমে যায়। নারকেল তেল ঠান্ডায় সহজে জমে যায়, কিন্তু সরষের তেল সাধারণত জমে না। এরপরের প্রশ্ন, বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো কি? ইঁদুর। বুকে হেঁটে চলে একটি প্রাণী হচ্ছে টিকটিকি, ইঁদুর নয়। ইঁদুর পা ব্যবহার করে হাঁটে, কিন্তু টিকটিকি মাটির সাথে বুকে লাগিয়ে তারপরে চলতে পারে। পরের প্রশ্ন হচ্ছে, তুলো পাওয়া যায় পলাশ গাছ থেকে, খাবারের যে অংশ হজম হয় না তা পাকস্থলীতে জমা হয়। আমরা যদি উত্তর দেখি, তুলো পাওয়া যায় শিমুল গাছে। শিমুল গাছের ফলের ভিতরে তুলোর মতো নরম বস্তু থাকে, যা তুলো হিসেবে ব্যবহৃত হয়। এরপরে, খাবারের যে অংশ হজম হয় না তা পাকস্থলীতে জমা হয়। খাবারের যে অংশ হজম হয় না তা মলাশয়ে জমা হয়। পাকস্থলীতে হজম প্রক্রিয়া হয়, অজীর্ণ অংশ পরে বৃহদান্ত হয়ে মলাশয়ে জমা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, পাখিরা দীর্ঘক্ষণ আকাশে ওড়ে কীভাবে? পাখিরা দীর্ঘক্ষণ আকাশে উঠতে পারে কারণ তাদের শরীরের গঠন উড়ার উপযোগী। তাদের শরীর হালকা এবং ভিতরে বায়ুথলি থাকে, যা শরীরের ওজন কমাতে সাহায্য করে। এই বায়ুথলি শ্বাসক্রিয়াতেও সাহায্য করে, ফলে তারা বেশি অক্সিজেন পায়। এছাড়া তাদের ডানার বিশেষ গঠন বাতাসে ভেসে থাকতে সাহায্য করে। শক্তিশালী পেশি এবং ডানার সাহায্যে তারা দীর্ঘ সময় ধরে কম শক্তি ব্যয় করে উঠতে পারে। এরপরের প্রশ্ন হচ্ছে, মরিশাসে ডোডো পাখি হারিয়ে গেল কেন? ডোডো পাখি ছিল মরিশাস দ্বীপের একটি উড়তে না পারা পাখি। মানুষের আগমনের পর তাদের সংখ্যা দ্রুত কমতে থাকে। মানুষ তাদের খাদ্যের জন্য শিকার করত। এছাড়া মানুষের সঙ্গে আসা বিড়াল, কুকুর, ইঁদুর ইত্যাদি প্রাণী ডোডোর ডিম ও ছানাকে নষ্ট করত। ডোডো পাখি উড়তে না পারায় সহজে পালাতে পারত না। এই সব কারণ মিলিয়ে তারা ধীরে ধীরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। পরের প্রশ্ন কি বলেছে? মরিশাস বাতাসে বর্তমান আছে এমন 4টি উপাদানের নাম লেখো। বাতাসে বর্তমান আছে এমন 4টি উপাদান হচ্ছে নাইট্রোজেন। 4টি উপাদান হলো, নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণে থাকে, কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে কম পরিমাণে থাকে, উদ্ভিদের খাদ্য তৈরিতে ব্যবহৃত জলীয় বাষ্প, এই 4টি উপাদান আমাদের হয়ে গেল। এছাড়াও বাতাসে ধূলিকণা অন্যান্য গ্যাসও উপস্থিত থাকে। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন হচ্ছে তোমার, কাচের গ্লাস বরফ রাখলে কিছু সময় পরে গ্লাসের বাইরে জলের ফোঁটা জমা হয় কেন? তাহলে গ্লাসে বরফ রাখলে গ্লাসটি ঠান্ডা হয়ে যায়, গ্লাসের বাইরের বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে তরল জলে পরিণত হয়। এই প্রক্রিয়াকে ঘনীভবন বলা হয়। ফলে গ্লাসের বাইরের অংশ ছোট ছোট জলের ফোঁটা জমা দেখা যায়। এরপরের প্রশ্ন, তোমার বস্তু কাকে বলে, পদার্থ কী? তাই আমরা যদি দেখি বস্তু কাকে বলে, আমরা চারপাশে যা কিছু দেখতে, ছুঁতে বা অনুভব করতে পারি তাকে বস্তু বলে। যে উপাদান দিয়ে বস্তু তৈরি তাকে পদার্থ বলে। উদাহরণ, একটি লোহার ব্রেক। এখানে ব্রেক হলো বস্তু এবং লোহা হলো পদার্থ। সব বস্তুর কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। পরের প্রশ্ন, নম্বর, সুষম আহার কেমন হবে তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে আমরা যদি দেখি নম্বরের প্রশ্ন, সুষম আহার হলো এমন খাদ্য যাতে শরীরের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে। সুষম আহার নির্ভর করে বয়স, শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক, শরীরের ওজন, উচ্চতা, শারীরিক পরিশ্রমের পরিমাণ, স্বাস্থ্য, অসুস্থতার অবস্থা এবং জলবায়ু বা বসবাসের স্থান। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে সঠিক খাদ্য নির্ধারণ করা হয়। এরপরে শ্বাসক্রিয়া কাকে বলে, তখন কোন কোন গ্যাস শরীরে ঢোকে এবং শরীর থেকে বেরিয়ে যায়? শ্বাসক্রিয়া, শ্বাসক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শরীরের মধ্যে গ্যাসের আদান প্রদান ঘটে। এই প্রক্রিয়ায় আমরা শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্যাস শরীরে নেই এবং শ্বাস ত্যাগের সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের করে দেই। অক্সিজেন শরীরে খাদ্য ভেঙে শক্তি উৎপাদনে সাহায্য করে এবং কার্বন ডাইঅক্সাইড একটি বর্জ্য গ্যাস হিসাবে বেরিয়ে যায়। পরের প্রশ্ন হচ্ছে কি, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও।
দাও। সমুদ্রের জলে নুন আছে তা কীভাবে বুঝতে পারা যায়? তা আমরা যদি দেখি সমুদ্রের জলে যে নুন আছে, সমুদ্রের জলে নুন আছে তা পরীক্ষার মাধ্যমে সহজে যদি সমুদ্রের জলে একটি পাত্রে নিয়ে তা গরম করে ফোটানো হয় তাহলে জল ধীরে ধীরে বাষ্পে উড়ে যায়, কিন্তু নুন বাষ্প হয় না। তাই পাত্রের তলায় সাদা দানার মতো পদার্থ থেকে যায়, এই পদার্থই হলো নুন। এছাড়া সমুদ্রের জলে চেখে দেখলেও নোনতা স্বাদ পাওয়া যায়, যা প্রমাণ করে এতে নুন আছে। এইভাবে বোঝা যায় যে সমুদ্রের জলে নুন মিশে থাকে। এরপর পরের প্রশ্ন হচ্ছে চোখ ভালো রাখার জন্য কি কি খাবার খাওয়া উচিত? তারপর লালা রসের কাজ কি? আমরা প্রথমের প্রশ্নটা দেখি। চোখ ভালো রাখতে সঠিক পুষ্টিকর খাদ্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভিটামিনে সমৃদ্ধ খাবার চোখের জন্য উপকারী, যেমন গাজর, পাকা পেঁপে, সবুজ শাকসবজির জন্য পালং শাক ইত্যাদি, আম, ডিম ও দুধ। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে, তাই নিয়মিত এই ধরনের খাবার খাওয়া উচিত। পরের প্রশ্ন হচ্ছে লালা রসের কাজ কি? লালা রস আমাদের মুখে তৈরি একটি হজম প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। লালা রসের প্রধান কাজ হলো খাবারকে ভিজিয়ে নরম করা, খাবারকে ছোট ছোট করে ভেঙে গিলতে সাহায্য করা, হজম প্রক্রিয়া শুরু করে বিশেষ করে শর্করা ভাঙতে সাহায্য করা, মুখ পরিষ্কার রাখা এবং জীবাণু কমাতে সাহায্য করা। এইভাবে লালা রস খাবার হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরের প্রশ্ন হচ্ছে দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই কেন? দৌড়ানোর সময় আমাদের শরীরে পেশিগুলো বেশি কাজ করে, ফলে বেশি শক্তির প্রয়োজন হয়। এই শক্তি উৎপাদনের জন্য বেশি অক্সিজেন দরকার হয়, তাই আমরা দ্রুত এবং জোরে শ্বাস নিতে শুরু করি যাতে শরীরে বেশি অক্সিজেন ঢোকে। একই সঙ্গে শরীরে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড দ্রুত বেরিয়ে যায়। এই কারণেই দৌড়ানোর সময় শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়। পরের প্রশ্ন, গাছ খাবার তৈরি করে কিভাবে? এটা 4 নম্বর প্রশ্ন। তাহলে এটা হচ্ছে গাছ নিজের খাদ্য নিজেই তৈরি করে। এই প্রক্রিয়াকে সালোকসংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলা হয়। এই প্রক্রিয়ায় গাছ মাটি থেকে শিকড়ের মাধ্যমে জল গ্রহণ করে, পাতার মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, সূর্যের আলো ক্লোরোফিলের সাহায্যে শক্তি দেয়। এই উপাদানগুলোর সাহায্যে গাছ খাদ্য গ্লুকোজ তৈরি করে এবং অক্সিজেন গ্যাস বাতাসে ছেড়ে দেয়। এভাবে গাছ নিজের খাদ্য তৈরি করে এবং পরিবেশের জন্য উপকারী হয়। এই ছিল তোমাদের এই টোটাল প্রশ্নের সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, প্রতিটি প্রশ্নই কিন্তু একবারে অ্যাপ্রোপ্রিয়েট, যথার্থ অ্যান্সার করলে যাতে 4-এ 4, 5-এ 5, 3-এ 3 পাওয়া যায় সেভাবে উত্তর করা হয়েছে। কাজেই তোমরা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।